আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। পদত্যাগ করে নেই এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আসি বলছে শেখ হাসিনা। জানিব ডক্টর ইউনূসের মেগাফোন কূটনীতিতে ভারতের অস্বস্তি। আরো জানিয়ে দিব নির্বাচন ব্যবস্থা, দুদক ও সংবিধান সংস্কার নিয়ে যা বলেন কমিশনার প্রধানরা। জানিয়ে দিব ফজলে করিম চৌধুরী আটকের খবরে গ্রামে গ্রামে মিষ্টি বিতরণ। সর্বশেষ জানিয়ে দিব 50,000 কর্মীর পরিবার করুণ অবস্থায় আছে, জনগণের কাছে সাহায্য চাইলেন শেখ হাসিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। পদত্যাগ করি নাই এখনো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বলছে শেখ হাসিনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে পালিয়ে ভারতে চলে যান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনা পদত্যাগের কথা জানান। তবে শুক্রবার ফাঁস হওয়া টেলিভিশনে কথোপকথনে শেখ হাসিনা জানান তিনি এখনো পদত্যাগ করেননি। বেলজিয়ামে অবস্থানরত নোয়াখালীর সোনাইমুড়ি থানার ছাত্রলীগের সাবেক সেক্রেটারির সঙ্গে টেলিফোনে একথা জানান শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন সে তো জবরদখল করছে, তার কোনো লিগ্যালিটি নাই। উপদেষ্টা বলেন আমাদের কোনো পদ নাই, মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল। সাবেক ছাত্রলীগ নেতা বলেন যে আপা জি এগুলো আমরা ইউরোপীয় পার্লামেন্টকে জানাচ্ছি। শেখ হাসিনা বলেন আমি তো পদত্যাগ করি নাই, আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ, আমি কিন্তু সেভাবে পদত্যাগ করিনি। কিন্তু 6 তারিখের জায়গায় 5 তারিখ লং মার্চ নিয়ে আসলো। 5 তারিখ নিয়ে আসার ফলে এমনভাবে চারদিকে লোক ঘেরাও, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে তাহলে আমার এখানে সিকিউরিটি তাহলে অনেক লাশ পড়বে। লাশ ফেলতে আমি চাই না, লাশ ফেলে ক্ষমতায় থাকার ইচ্ছা আমার নেই। সাবেক ছাত্রলীগ নেতা বলেন যে আপা শেখ হাসিনা আরো বলেন যখন এমন সিচুয়েশন তৈরি হয়ে গেল যে সিকিউরিটি যারা ছিল তারা বাধ্য হয়ে আমাকে তখন সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে গণভবন বঙ্গভবন নিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দেইনি, কাজেই আমি পদত্যাগ করিনি। আমি এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টর প্রাইম মিনিস্টার। সাবেক ছাত্রলীগ নেতা বলেন ইনশাল্লাহ আপা আপনি চলে আসবেন তো আর বেশি দিন নাই। শেখ হাসিনা বলেন তারপর ফসল ছবি দেখলে আমি সই করছি, সেটা হলো আমার ভিজিটিং বুকে সই। ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওইটা একটা মোটা বই, ওরকম কোন বইয়ে প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ করেন নাই। আমার সেই চিঠিও কেউ দেখতে পারছে না, গণভবনে রেখে আসছিলাম, গণভবনে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, লুটপাট হয়েছে, ওগুলো সব চলে গেছে। প্রসঙ্গত দেশ ছেড়ে যাওয়ার পর শেখ হাসিনার সঙ্গে অনেকবার কথোপকথন অডিও ফাঁস হয়েছে। সম্প্রতি ফাঁস হয়েছে মোহাম্মদ তানভীর কায়সার নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের অডিও। ডক্টর ইউনূসের মেগাফোন কূটনীতিতে ভারতের অস্বস্তি। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্বে নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মেগাফোন কূটনীতিতে চাপের মুখে পড়ে রয়েছেন ভারত। শুক্রবার 13 সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক আরবান হাসান ইথিরাজান দুই দেশের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করছেন। শেখ হাসিনার ভারতপন্থী হিসেবে দেখা হয় তার সময় অর্থনৈতিক সম্পর্ক দিক দিয়ে বেশ ভালো সময় পার করছে, এমনকি নিরাপত্তাগত দিক দিয়ে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে, কেননা তিনি ভারত বিরোধী গোষ্ঠীকে কঠোর হাতে দমন করতে এবং সীমান্তের অমীমাংসিত কিছু বিষয় নিষ্পত্তি করছেন। তিনি দেশ ছেড়ে যাওয়ার ভারত ও বাংলাদেশের গভীর সম্পর্কের মধ্যে এই জটিল পরিস্থিতি সৃষ্টি করছে। ডক্টর ইউনূসের বার্তায় বিষয়টি প্রকাশ পেয়েছে। গত সপ্তাহে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে সাক্ষাৎকার দেন ডক্টর ইউনূস। সাক্ষাৎকারে তিনি শেখ হাসিনা দেশে না ফিরে পর্যন্ত ভারতে অবস্থান করতে হলে তার চুপ থাকা উচিত। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের ঘটনায় তাকে দেশে ফিরতে বিচারের মুখোমুখি করার জন্য চাপ বাড়ছে। সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করা উচিত। এই সম্পর্কে বর্তমানে তলানিতে রয়েছে বলে উল্লেখ করা হয়। সাক্ষাৎকারে এমন মন্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুষ্ঠিত কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে তারা এমন মন্তব্যের হতাশ রয়েছেন। ভারতের সরকারি এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন ভারত বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে, পরিস্থিতি উন্নতির জন্য অপেক্ষা করছে তারা। এছাড়া নয়াদিল্লির এসব মন্তব্যের বিষয়গুলো নথিভুক্ত করছে। ভারতের সাবেক এক কূটনৈতিক বলেন মেগাফোন কূটনীতিকের মাধ্যমে ডক্টর ইউনূস ভারতকে চাপে রাখার চেষ্টা করছেন, তিনি অমীমাংসিত বিষয়গুলো মিডিয়ার সামনে আনার চেষ্টা করছেন।
নির্বাচন ব্যবস্থা দুদক ও সংবিধান সংস্কার নিয়ে যা বললেন কমিশনার প্রধান। বাংলাদেশ রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারের দাবি ক্রমশ জোরালো হয়ে ওঠে। সেই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ৬টি প্রতিষ্ঠান ও সংস্থার সংস্কারে ৬ বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কারের জন্য প্রস্তাবিত কমিশনারগুলোতে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের প্রায় সবাইকে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো নানা ইস্যুতে আগে থেকে সবর দেখা গেছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব দেওয়া হয়নি, ফলে তাদের কর্মপরিধি ও প্রক্রিয়া কি হবে তা এখনো স্পষ্ট নয়। তবে সংস্কারের ব্যাপারে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন তারা। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা সংস্কারের জন্য ৬টি কমিশনের প্রধান হিসেবে যাদের দায়িত্ব দেওয়ার কথা বলছেন তারা হলেন নির্বাচন ব্যবস্থার দায়িত্ব বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসনের দায়িত্ব সফর রাজ হোসেন, বিচার বিভাগের দায়িত্ব বিচারপতি শাহ আবু নাইম মমিনুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব ইফতেখারুজ্জামান, জনপ্রশাসনের দায়িত্ব আব্দুল মুইদ চৌধুরী এবং সংবিধানের দায়িত্ব শাহদিন মালিক। কমিশনার প্রধানরা অক্টোবরের প্রথম থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন। বিগত ৩টি জাতীয় নির্বাচন নিয়ে বিতর্ক ছিল তুঙ্গে। স্থানীয় সরকার নির্বাচনে ঘুরে ফিরে এসে বিভিন্ন অভিযোগ, নির্বাচনের আয়োজক নির্বাচন কমিশনগুলোর ভূমিকা নিয়ে তাই সমালোচনা আছে। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ শুরু করছেন সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। এবার সেই নির্বাচন ব্যবস্থা সংস্কারের কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হলো তাকেই। নির্বাচন গ্রহণযোগ্যতা নিয়ে করা এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, সর্বজন গ্রহণযোগ্য কোনোদিনই সম্ভব নয়। এটা ইউটোপিয়ান, কিন্তু সবার মতামতের ভিত্তিতে একটা কনসেনসাস যদি দাঁড় করানো যায় সেটি হবে কাঙ্ক্ষিত। তিনি আরো বলেন, মানুষের সম্মানিত এবং সম্মতির শাসন যদি প্রতিষ্ঠা না হয় তাহলে যত ক্ষেত্র যত সংস্কার হোক না কেন কোনোটাই টেকসই করা হবে না। গণতন্ত্রের মত অনুসারে সূচকের বাংলাদেশের অবস্থান বরাবর তলানিতে। গত কয়েক বছরে বাংলাদেশের সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিটিআই। বার্লিন ভিত্তিক সংস্থা 2023 সালে দুর্নীতির যে ধারণা সূচক প্রকাশ করছে সেখানে আগের বছরের তুলনায় 2 ধাপে নিচে নেমে গেছে বাংলাদেশ। সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন 10ম। দুর্নীতি প্রতিরোধ কাজ করা প্রতিরোধ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইফতেখারুজ্জামান দুর্নীতি মনোনীত করা হচ্ছে দুর্নীতি দমন কমিশন সংস্কারের কমিশনের প্রধান হিসেবে। ফজলে করিম চৌধুরী আটকের খবরে গ্রামে গ্রামে মিষ্টি বিতরণ। আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী আটকের খবরে তার নির্বাচনী এলাকায় রাজ্য জুড়ে মিষ্টি বিতরণ ও বিজয় মিছিল করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, কৃষক দল, যুবদল, ছাত্র দল সহ নির্যাতিত নিপীড়িত সর্বস্তরের সাধারণ জনগণ। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় তাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এই খবর ছড়িয়ে পড়ার পর রাজিউন উপজেলায় পাহাড়তলী, বাগওয়ান, কদলপুর, জলিলনগর, গহিরা, হলদিয়া ইউনিয়ন সহ প্রায় প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভা প্রতিটি ওয়ার্ডে মিষ্টি বিজয় মিছিল ও উল্লাসে ফেটে পড়েন নির্যাতিত নিপীড়িত জনতা ও রাজনৈতিক নেতাকর্মীরা। ওই দিন বিকাল ৩টায় পাহাড়তলী চৌমুহনীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত ইউনিয়নে বিএনপির সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক মোজাহার আলম নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল পাহাড়তলী চৌমোহন বাজার হতে বের হয়ে চট্টগ্রাম কাপ্তাই সড়কে চুয়েট গেট পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় চৌমোহন হয়ে উত্তরের গচ্চি বাজারে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপির নেতা আব্দুল মান্নান, আবু জাফর, ছাত্রনেতা জাহিদুল ইসলাম, কামরুল হাসান মোরাদ, মোহাম্মদ সাদ্দাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। একই সময় বাগওয়ান ইউনিয়নের গচ্চিক অতিথি কমিউনিটির সেন্টার হতে বিশাল মিছিল উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের নেতৃত্বে বের হয়ে চট্টগ্রাম কাপ্তাই সড়কের গচ্চি বাজারে প্রদক্ষিণ করছে। এ সময় বিএনপি নেতা মোজাহার আলম, যুবদল নেতা সেলিম এম ইয়াকুব আলী, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ মুরাদ, ইলিয়াস তালুকদার সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সন্ধ্যায় কদলপুর ইউনিয়নের যুবদল নেতা আনোয়ার হোসেন বালুচর নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। একই বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরীকে নব্য ফেরাউন ও খুনি আখ্যা দিয়ে তার ফাঁসির দাবি করেন। উল্লেখিত চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৬ আসন থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী ফজলে করিম চৌধুরী। ৫ আগস্ট ছাত্র জনতা বিপ্লবের পর তিনি জনসম্মুখের হতে আড়াল হয়ে পড়েন। তার বিরুদ্ধে পবিত্র কোরআন শরীফ পোড়ানো, ধর্মীয় অনুভূতির আঘাত, এবাদতখানা, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, নগদ অর্থ প্রয়োজনীয় দলিলপত্র, সম্পদ লুট, অগ্নিসংযোগ, হত্যা চেষ্টা সহ নানা অভিযোগ। রাউজান থানায় 2টি মামলা সহ চট্টগ্রামের বিভিন্ন থানায় ও আদালতে একাধিক মামলা হয়েছে।
50,000 কর্মীর পরিমাণ করুণ অবস্থায় আছে বলছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির প্রায় 50,000 কর্মীর পরিবার সহ করুণ অবস্থায় আছে। মামলা, হামলা ও গ্রেপ্তারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছে না তারা। শুক্রবার 23 সেপ্টেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড পেজে একটি পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। পোস্টে লেখা হয়েছে, সারা দেশে থেকে অনলাইনে জুলাই, আগস্ট পুরো মাস ও 34 সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের তথ্য থেকে আমরা সংগ্রহ করছি, যা এখনো চলমান। দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন, এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়ের হামলা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর। তাদের সবকিছুই লুট করছে বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীরা। মহানগর, জেলা, উপজেলা পর্যায়ের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে আছে 5 থেকে 10টি পর্যন্ত মিথ্যা মামলা। এ সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো দুস্থ কর্মীদের পাশে দাঁড়ানো। তৃণমূলের প্রায় 50,000 কর্মী ইমেইল এবং মেসেজের মাধ্যমে তাদের করুণ অবস্থার কথা জানিয়েছেন। বিশেষ করে অনুরোধ করছেন তাদের পরিবারগুলোকে বাঁচানো। অনেকের মামলা, হামলা ও গ্রেপ্তারের কারণে বাড়িতে অবস্থান করতে পারছে না। দেশে বা প্রবাস থেকে যারা দুস্থ নেতাকর্মীদের পাশে দাঁড়াতে চান, ইমেইল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনার কাছে আমরা তথ্য সরবরাহ করব। পোস্টে আরো লেখা হয়, দেশ বা প্রবাস থেকে যারা নিজ নিজ এলাকায় কর্মীদের সহযোগিতা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা এখন থেকে পাবলিক প্ল্যাটফর্মে কারো ব্যক্তিগত ফোন নাম্বার বা অন্য কোনো পরিচিত নাম্বার শেয়ার করা থেকে বিরত থাকব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গঠন হয় অন্তর্বর্তী সরকার। এরপর হত্যা, অগ্নিসংযোগ ও ভাঙচুর সহ নানা অভিযোগ তুলে দেশের বিভিন্ন জায়গায় মামলা শুরু করতে তৎপর হয় বিএনপি ও জামায়াত ইসলামের নেতাকর্মীরা। যেসব মামলায় এখন পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলের অনেক নেতা গ্রেপ্তার করা হয়েছে।